আমার কাকা আমাকে একটি কোঠায় নিয়ে গিয়ে বিক্রি করে দেন। তারা আমার উপর দিনরাত টর্চার করত। একদিন আমি সুযোগ পেয়ে পালিয়ে যাই, কিন্তু তারা আমাকে ধরে ফেলেন এবং তারা আমার সাথে যা করেছিল, হে ভগবান, সেটা জেনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেউ এতটা নির্দয় কিভাবে হতে পারে? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ তারা আমাকে দিয়ে আমি সেই দিনটাকে গালাগালি দিচ্ছিলাম যেদিন আমি জন্মেছিলাম। আমার নাম মিমি, বয়স 22 বছর। আমার ছোটবেলায় বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। তাদের মৃত্যুর পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে যায়। সবাই আমাকে শত্রু হিসাবে দেখতে শুরু করে। ধীরে ধীরে আমার প্রতি সবার ব্যবহার খারাপ হতে শুরু করে। তারা আমাকে ঠিকমতো খাবারও খেতে দিত না, বরং আমাকে দিয়ে সমস্ত কাজ করাতো। কিন্তু আমরা সবাই যে বাড়িতে থাকতাম সেটাও আমার বাবা মায়ের তৈরি। বাবা মা মারা যাওয়ার পর কাকা ও কাকিমা আমাদের পুরো বাড়ি, জমি ও ব্যবসা দখল করে নেয়। তারা সব কিছু তাদের নামে করতে চেয়েছিলেন। সেজন্য আমাকে কয়েকবার মেরে ফেলারও চেষ্টা করেছিলেন। কিন্তু এক রাতে সুযোগ পেয়ে আমি বাড়ি থেকে পালিয়ে যাই। আর দৌড়াতে দৌড়াতে রাস্তার কাছে পৌঁছালে সেই সময় একটা বাস পাশ দিয়ে যাচ্ছিল। আমি কিছু না ভেবেই বাসে উঠে বসলাম। বাস কিছু দূরে যাওয়ার পরই বাসের কন্ডাক্টর আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন ম্যাডাম? আমি মুখ লুকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাকে চিনতে পেরে কাকাকে জানিয়ে দেন যে আমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। বাসটা এক পাশে দাঁড়িয়ে পড়ে। আজকে কাকা আমাকে মেরে ফেলবেন, এই ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ গ্রামের 4-5 জন লোক নিয়ে কাকা আমাকে নিয়ে যেতে এলেন। কাকার চোখ রাগে লাল হয়েছিল, কিন্তু সেই সময় কাকা সবার সামনে আমাকে কিছু না বললেও বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেক মারধর করলেন এবং রুমে তালা দিয়ে হুমকি দিয়ে বললেন যে কাল এই গ্রামে তোর শেষ দিন। তোর খুব ইচ্ছে বাড়ি থেকে পালানোর, তাই না? কাল সকালে দেখাবো পালানো কাকে বলে। কাল থেকে তোমার জীবন নরকে পরিণত হবে। কাকার কথা শুনে মনটা ভয়ে কেঁপে উঠল, আর চোখেও অন্ধকার দেখতে লাগলাম। আমি বুঝতে পারছি না আগামীকাল আমার সাথে কি হবে। এই ভাবতে ভাবতে আমার গায়ের কাঁটা দিয়ে উঠল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না আমি। সকালে দরজা খোলার আওয়াজে চোখ খুলে দেখি কাকা সামনে দাঁড়িয়ে আছেন। আমি খুব ভয় পেয়ে গেলাম যে উনি আমার সাথে কি করবেন। এরপর হঠাৎ কাকা আমাকে টেনে বাইরে নিয়ে এলেন এবং খুব বাজেভাবে বস্তা ফেলার মতো একটি বড় গাড়িতে ঠেলে দিলেন। এই গাড়িটি মুম্বাই যাচ্ছিল এবং আমার সাথে গাড়িতে অনেক মেয়েও ছিল। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তারপর আমি জানতে পারলাম যে আমাদেরকে একটা কোঠায় বিক্রি করা হয়েছে। শুনতেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার কাকা তার নিজের দাদার মেয়েকে সম্পদের লোভে বিক্রি করে দিলেন। আমি ওপরের জানলায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে নিজের অতীতের কথা মনে করছিলাম। সন্ধ্যায় রঙিন হতে শুরু করে মুম্বাই শহরের এই শেষ গলি। দিনের বেলায় তাকে বস্তির মতো দেখালেও সন্ধ্যায় এটি নতুন কণির মতো সেজে ওঠে। এটি শহরের সবচেয়ে কুখ্যাত গলি, যেখানে ভদ্রলোকেরা কেবল রাতের অন্ধকারেই আসে। আজ আমি খুব মন খারাপ করে জানলার কাছে বসে একা একা দাঁড়িয়ে লোকেদের আসা যাওয়া দেখছিলাম আর ভাবছিলাম যে কয়েক বছরের মধ্যে আমার জীবন কিভাবে পুরোপুরি বদলে গেছে। কিন্তু আমি এটা জানতাম না যে আজ আমার জীবনে একটা নতুন মোড় নিতে চলেছে। মিমি 22 বছরের সুন্দর যুবতী মেয়ে, যাকে তার নিজের কাকা পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন সম্পত্তির লোভে। মিমি খুব চেষ্টা করেছিল এই নরক থেকে পালানোর, কিন্তু প্রতিবারই সে হেরে গেছে। আর ওকে প্রচুর মারধরও করা হয়েছে। ওকে এমনভাবে মারধর করা হতো যে 2-3 দিনে পর্যন্ত ওর জ্ঞানই ফিরত না। একবার যে এই নরকে আসে তার পক্ষে ফিরে যাওয়া আর সম্ভব হয় না। মিমি ছাড়াও আরও অনেক মেয়ে এই ব্যবসায় ছিল। কেউ বাধ্য হয়ে, আবার কেউ নিজের ইচ্ছায় এখানে এসেছিল। অনেকে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল,
কিন্তু পরে সবাই তাদের নিয়তি মনে করে মেনে নিত। কাজলি বাই এখানে কেনাবেচার কাজ করতেন। তার ইচ্ছা ছাড়া এখানে একটি পাতাও নড়ে না, এমনকি পুলিশও তাকে ভয় পায়। হঠাৎ একটি হাত মিমির কাঁধে পড়ল। মিমি তার অতীতের জগৎ থেকে বেরিয়ে এসে দেখতে পেল 24 বছরে এক সুদর্শন যুবক। ছেলেটি তার সামনে দাঁড়িয়েছিল। ও তার দিকে চোখ বড় বড় করে তাকালে ইশারায় সে মিমিকে রুমে ঢুকতে বলল। মিমি সিগারেট ফেলে তার সাথে চলে গেল। সারা রাত সে মিমির শরীর নিয়ে খেলা করলো। সকাল হতেই সে খুশি হয়ে মিমির হাতে 5,000 তুলে দিল। মিমি 2,000 ফেরত দিয়ে দিল। ছেলেটি মিমিকে বলল, এটা রাখো, এটা তোমার। মিমি বলল, না, ঠকানোর অভ্যাস আমার নেই। যতটা কাজ ততটাই টাকা নেই। এই কথা শুনে সে মিমির নাম জিজ্ঞেস করল। কিন্তু মিমি বলল, স্যার, নাম জেনে কি করবেন? এতে সে বলল, এত ইমানদার মেয়ে এই প্রথম দেখলাম তো, তাই। মিমি বলল, আমার যে রকম কাজ তাতে নাম জানার দরকার নেই, শুধু আসো আর কাজ করে চলে যাও। মিমির কথাগুলোকে তার খুব অদ্ভুত মনে হলো, এবং তার চেয়েও তার অদ্ভুত ব্যবহার দেখে তুমি কেমন যেন বলে বেরিয়ে গেল। কিছুদিন পরে একদিন সন্ধ্যায় সে আবার একই গলিতে আসে। তার নাম সুজিত এবং সে একটি প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টের কাজ করে। সে চারপাশে তাকালো, কিন্তু মিমিকে কোথাও দেখতে না পেয়ে দোতলায় পড়ে গেলে মেয়েরা তাকে ঘিরে ধরে। সবাই তাকে নিজের রুমে নিয়ে যেতে চান। তখনই কাজল বাই সবাইকে বলেন, আরে মেয়েরা সরো। তারপর সুজিতের দিকে তাকিয়ে বললেন, তুমি যে মেয়েকে চাও তার দিকে আঙুল দেখালে সেই তোমার। সুজিত বলল, সে কোথায়? কাজল বাই বললেন, কার কথা বলছো? সুজিত বলল, যে কাল আমার সাথে ছিল। কাজল বাই বলতে লাগলেন, ওর নামটা জানো তো? সে বলল, ও তো নাম বলেনি। এমন সময় মিমি সেখানে এলে সুজিত মিমির দিকে আঙুল দিয়ে দেখালো। ওখানে দাঁড়ানো সব মেয়েরা মিমির দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো যে জানি না এই মিমির মধ্যে কি এমন দেখেছে। মিমি সুজিতের সাথে রুমের ভিতরে চলে গেল, কিন্তু সুজিত তার সাথে কিছুই করেনি, শুধু চুপচাপ বসে ওকে দেখছে। কি দেখছো? যে কাজের জন্য এসেছো সেটা করে তাড়াতাড়ি যাও। এই বলে মিমি ওর ব্লাউজ খুলতে গেলে সুজিত বলতে লাগলো যে তুমি এত সুন্দর যে কেউ তোমার জন্য জীবন দিয়ে দেবে। তুমি এই নরকে কিভাবে এলে? তার দিকে তাকিয়ে মিমি বলল, তোমার সব প্রশ্নের উত্তর দেওয়াটা আমি জরুরি মনে করি না। আমার কাজ শুধু তোমাকে আনন্দ দেওয়া। এতে সুজিত বলতে লাগলো, কিন্তু আজ আমি তোমার সাথে খেলতে আসিনি। কেন যে এসেছি আমি নিজেও জানি না। মনে হয় কোনো অদৃষ্ট টান আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই। এই বলে সুজিত বিছানায় এলিয়ে পড়ল। সুজিতের কথা শুনে মিমি বলল, তোমাদের মতো মানুষের কাছে আমাদের মতো মেয়েরা এক রাতের অতিথি, কিন্তু দিনের বেলা তোমাদের মতো বড় মানুষেরা আমাদের চিনতেই চাইবে না। তোমার কথাগুলো খুব কড়া হলেও সত্যি। এই বলে সুজিত সিগারেট জ্বালিয়ে মিমির দিকে একটা সিগারেট বাড়িয়ে দিল। মিমি এক মনে সিগারেট টানছিল। সুজিত কিছুক্ষণ বসে রইল, কিন্তু মিমি তার প্রশ্নের উত্তর এমন ঘুরিয়ে ফিরিয়ে দিত যেন সে উত্তর দিতেই চায় না। সুজিত তখন 1,000 টাকা বের করে মিমির দিকে এগিয়ে দিল। এটা দেখে মিমি বলল, যদি কিছুই না করি তাহলে টাকা কিসের জন্যে? তাই সুজিত টাকাটা নিজের পকেটে রেখে সেখান থেকে চলে গেল। মিমি সেখানে বোকার মতো দাঁড়িয়ে রইল। এত বছরের মধ্যে এই প্রথম তার সাথে এমন ঘটনা ঘটল যে একজন কাস্টমার ওকে না ছুঁয়েই ফিরে গেল। প্রতিটি রাত ওর নতুন নতুন কাস্টমারের সাথে কাটাতো। কখনো তাদের ব্যবহার, আবার কখনো তাদের ডিমান্ড ওকে ভয় পাইয়ে দিত। কিন্তু টাকার জন্য তাদের সব কথা মিমিকে মেনে নিতে হতো। মিমি এইসব চিন্তা করছিল। হঠাৎ ওর বন্ধু সেখানে এসে পড়ে বলল, কি ব্যাপার,
আজকাল ম্যাডামের নাম সবার মুখে মুখে ঘুরছে। মিমি বিছানায় বসে পড়ে বলল, কোনো ব্যাপারই না, সে তো রোজকার কাস্টমার। তখন ওর বন্ধু ওর কাছে এসে বসলো আর বলল, তোর এই কাস্টমারটা কিন্তু খুব হ্যান্ডসাম। এখানে সব মেয়েরা তো তার সঙ্গ পেতে চায়, কিন্তু সে তো তাকে ছেড়ে অন্যদিকে তাকায়ও না। তখন মিমি বলল, ও আমার প্রেমিক না, শুধু খদ্দের। এরপর দুজনে এদিকে সেদিকে বলতে থাকলো। তারপর দুজনেই বেরিয়ে গেল। ওদিকে সুজিতের অবস্থাও খারাপ। সে শুধু মিমির কথাই ভাবতে থাকে। তার চেহারা, তার ব্যবহার, তার চোখ, তার কথা বলার ধরন ওর চোখের সামনে ভাসতে লাগলো। সে মিমিকে জানতে এবং বুঝতে চায়। সে তার আরও কাছে যেতে চায়। প্রতি সন্ধ্যায় মিমির কাছে যাওয়া তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। কখনো মিমির জন্য কোনো মূল্যবান জিনিস নিয়ে যেত। অনেকবার অনুরোধের পর মাঝে মাঝে মিমি ওর উপহার রেখে দিত। একদিন সন্ধ্যায় সুজিত কোঠায় এসে মিমিকে কোথাও দেখতে না পেয়ে কাজলিবাইকে জিজ্ঞেস করলো, মিমি কোথায়? তিনি বললেন যে সে অন্য কাস্টমারের সাথে ব্যস্ত আছে, অন্য কোনো মেয়েকে দিয়ে কাজ চালিয়ে নাও। সুজিত কথা শুনে হতভম্ব হয়ে সেখান থেকে চলে গেল। কয়েক সপ্তাহ পর অবশেষে সুজিত মিমিকে দেখার সুযোগ পেল। মিমিকে দেখে ওর মনে হলো দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে, কিন্তু যেতে পারল না। ঘরে ঢোকার সাথে সাথে মিমি বলল, অনেক দিন পর আমার কথা মনে পড়ল। সুজিত ওকে বলল, কাজলিবাই আমাকে বলেছিল তুমি খুব ব্যস্ত। এতে মিমি বলল, হ্যাঁ, বাইয়ের বাইরে থেকে কিছু বিশেষ অতিথি এসেছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। কথা শুনে সুজিত বলল, মিমি তুমি এসব ছেড়ে দিচ্ছ না কেন? সুজিত বলল, কী সব পরপুরুষের সাথে রাত কাটাচ্ছ? সুজিত, তাহলে তুমি কি? তুমিও তো আমার কাছে পরপুরুষই। মিমির কথা শুনে সুজিতের বুকে ব্যথা অনুভব করে বলল, আমাদের কি কোনো সম্পর্ক নেই মিমি? তখন মিমি বলল, একজন ভদ্রলোকের সাথে বেশ্যার কি সম্পর্ক থাকতে পারে? তুমিই বলো। আর যদি কোনো সম্পর্ক থাকেও, তাহলে সেটাকেও ভদ্রলোকেদের জগতে তাকে অবৈধ সম্পর্ক বলে, যার সত্য হলো লুকিয়ে অন্ধকারের রাতের নষ্টামিতে। মিমির বেদনাদায়ক কণ্ঠ শুনে সুজিত বলল, অন্য কেউ তোমাকে ছুলে তোমার কাছে এলে আমার ভালো লাগে না। মিমি বলল, তোমার আপত্তি কেন? তুমিও তো সেসবই করো, আর এটা আমার পেশা। সুজিত রেগে গিয়ে বলল, তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে, তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এখন তোমাকে কেউ ছুলে আমার সারা শরীরে আগুন ধরে যায়। তোমার সাথে অন্য কারো থাকা আমি সহ্য করতে পারি না। মিমি তার কথা শুনে হতবাক হয়ে গেল। সুজিত তার দুই হাত নিজের হাতে নিয়ে বলল, হ্যাঁ মিমি, তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে এই নরক থেকে বের করতে চাই, যাতে আমরা দূরে কোথাও গিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারি। জানি না তোমার মনে কি আছে, কিন্তু আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে চাই। মিমি চুপচাপ সুজিতের কথা শুনতে শুনতে সুজিতকে জড়িয়ে ধরল। তারপর একে অপরকে জানতে জানতে সকাল হয়ে গেল। সকালে, নিজেকে খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি তোমাকে নিতে আসব বলে সুজিত বেরিয়ে গেল। সুজিত কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে গেল। এখন মিমির আচরণও সবার সাথে বদলে গেছে। এখন সে তার কাস্টমারদের সাথে খুব কমই রাত কাটাতো। কখনো সে পেটের ব্যথার অজুহাত দিত, আবার কখনো অন্য অজুহাত দিত। কাস্টমাররা ঝগড়া গালিগালাজ শুরু করে। কেউ কেউ সেখানে আসা বন্ধই করে দেয়। কাজলিবাইয়ের ব্যবসা খারাপ হতে শুরু করে। একদিন কাজলিবাই মিমিকে একা ডেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মিমি, আজকাল কাস্টমাররা তোমার ওপর খুশি নয় কেন? তোমার মনে কি চলছে? মিমি কিছুই বলতে পারল না। সে শুধু বলল যে এখন আর এই কাজ করতে ভালো লাগে না ভাই। এই কথা শুনে কাজলিবাই বললেন, হ্যাঁ মিমি, আমি সব জানি। কেন তোমার ভালো লাগছে না? তুমি ওই ছেলেটির প্রেমে পড়েছ। ওর সম্পর্কে কিছু বলো না ভাই। তখন কাজলিবাই বললেন, তুমি কি সত্যি তার প্রেমে পড়েছ মিমি?
এখানে এসে আমার সাথে বসো মিমি। আমাদের ব্যবসায় এসব চলে না মিমি। মিমি বসে বাইয়ের হাঁটুতে মাথা রেখে বলল, আমি শুধু জানি যে সে আমাকে খুব ভালোবাসে, এমনকি আমাকে বিয়ে করতে চায়। এত বছরে আমি কখনো এমন অনুভব করিনি, কিন্তু কেন জানি না তার প্রতিটি কথা এবং প্রতিশ্রুতি বিশ্বাস করতে মন চায়। ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। এতে বাই বললেন, মিমি, প্রতিটা সুন্দর জিনিসই কষ্ট দেয়। তুমি তার প্রেমে দুর্বল হয়ে পড়েছ, এই জন্য এত বড় বড় কথা বলছো। এখনো সময় আছে, নিজেকে থামাও। বাই, আমি ওকে মনে প্রাণে মেনে নিয়েছি। ও কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এতদিন পর্যন্ত তুমি যা যা বলেছ সব মেনে নিয়েছি, তাই আমার এই একটা ছোট্ট অনুরোধ মেনে নাও। আমাকে ওকে বিয়ে করতে দাও। তারপর বাই মিমিকে বলল, আমি তোমার স্বপ্নে বাধা হতে চাই না, তবুও তুমি এ পথে যাচ্ছ, সে পথ শুধু আর শুধু অন্ধকার। এমন অন্ধকার যে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। তখন মিমি বলল, ও আমাকে সবসময় সাপোর্ট করবে। আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসা এমনই হয়। আমি এখন আর পিছিয়ে আসতে পারবো না। এই কথা শুনে বাই বললেন, ঠিক আছে মিমি, এখন থেকে এই দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। এই বলে বাই ওখান থেকে চলে গেল। এক সন্ধ্যায় সুজিত ওকে নিতে আসে। দুজনে খুশি মনে সেখান থেকে চলে যায়। সুজিত বাসায় নিয়ে যাওয়ার পরিবর্তে ওকে একটি ফার্ম হাউসে নিয়ে যায়। সেখানে একজন বড় রাজনৈতিক নেতা আগে থেকেই উপস্থিত ছিলেন। সুজিত বললেন, মিমি, ইনি আমার বস। আজ রাতে এনাকে খুশি করে দাও, যাতে আমি প্রমোশন পেতে পারি। সুজিতের কথা শুনে মিমি হতভম্ব হয়ে বলতে লাগলো, কিন্তু আমাদের বিয়ে? সুজিত হাসতে হাসতে বলতে লাগলো, বিয়ে আর বেশ্যাকে? বেশ্যাদের কখনো বিয়ে হয় না মিমি। ওদের তো প্রতি রাতই বাসর, আর তাও নতুন নতুন পুরুষের সাথে, বুঝলে? এই বলে সে মিমিকে তার বসের ঘরে টেনে নিয়ে গেল এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সে কাঁদতে থাকলো এবং চিৎকার করতে থাকলো, কিন্তু তার কথা শোনার মতো কেউ নেই। সুজিতের বস ক্ষুধার্ত নেকড়ের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। দেহের সাথে সাথে তার আত্মবিশ্বাস নিয়েও খেলতে লাগলো। মিমি তার সামনে অসহায় হয়ে জ্যান্ত লাশের মতো বিছানায় পড়ে রইল। ও চোখের কোণে থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। শরীরের সাথে খেলার পর বস বেরিয়ে এসে সুজিতের কাঁধে হাত রেখে বলল, সুজিত, খুব মজা পেলাম। এমন সৌন্দর্য এই প্রথম দেখলাম। সুজিত বলল, ধন্যবাদ স্যার। এই নতুন উপহার শুধু আপনার জন্য। এর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন আমার প্রমোশন নিশ্চিত তো স্যার? বস বললেন, আরে হ্যাঁ, ব্যাস আর এক দুবার এই ফুলের রস পান করতে দাও, এরপরে তোমার প্রমোশন নিশ্চিত। এই বলে সে সেখান থেকে চলে গেল। সুজিত তৃপ্তি অনুভূতি নিয়ে সেখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। মিমি ন্যাংড়াতে ন্যাংড়াতে সেখানে এসে সুজিতকে বলল যে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। তখন সুজিত বলতে শুরু করে যে, তুমি আগে থেকে টাকার জন্য এসব করেছ, তাহলে আজকে করলে ক্ষতি কি? আর তোমাকে বিনা পয়সায় করাচ্ছি না, তোমার টাকা পেয়ে যাবে। ব্যাস, যখন যখন আমি বলবো তখন তখন আমার সাথ দিও, তোমার জীবন সেট করে দেব। মিমি বলল, আর বিয়ে? সুজিত বলল, বেশ্যাদের কখনো বিয়ে হয় না। মিমিকে এই বলে সেখান থেকে চলে যেতে লাগলে মিমি পিছন থেকে কোমরে রিভলভার ঠেকিয়ে কানে কানে আস্তে আস্তে ফিসফিস করে বললে, বেশ্যাদের বিয়ে তো হয় না, কিন্তু তাদের বুকেও হৃদয় থাকে। এই বলে সে সুজিতকে গুলি করে এবং তারপর সে নিজেই আত্মহত্যা করে। সুজিত সেখানেই পড়ে যায় এবং কিছুক্ষণ পরে তাদের দুজনেরই মৃত্যু হয়। ধন্যবাদ বন্ধুরা।